Hello, my dear students. Welcome again to this special English class from home. Today, our topic is lesson number 5 of your textbook called Bliss. In this lesson, we have a very interesting and beautiful short story. The title of the short story is Our Runaway Kite, and it is written by Lucy Maud Montgomery. Now, before I say something about the writer, I must tell you, you should keep your textbook open at lesson number 5, and you should also have a pen and an exercise book. Okay? Now, let's say something about the author. Our author is Lucy Maud Montgomery. She was a very famous author of Canada, and she was born in the year 1874 and she passed away in 1942. She wrote many short stories, novels and poems. This short story has been taken from a collection of short stories. Now, let us come to the title of the story. The title is Our Runaway Kite. You know, kite means যেটাকে বাংলায় আমরা বলি ঘুড়ি. It's a very popular plaything. Kite তোমরা নিশ্চয়ই অনেকে ওড়াও, ঘুড়ি ওড়াও, সবাই অনেকেই উড়িয়ে থাকো, এবং এটা খুব মজার খেলা। আর তার আগে একটা ওয়ার্ড আছে রান অ্যাওয়ে। যদি আমরা রান অ্যাওয়েকে দুটো আলাদা করে লিখি তাহলে এটা একটা ফ্রেজাল ভার্ব। রান অ্যাওয়ে মিন্স ফ্লি অর এসকেপ, মানে পালিয়ে যাও। কিন্তু এখানে রান আর অ্যাওয়ে দুটো শব্দকে জয়েন্ট করা হয়েছে। দ্য টু ওয়ার্ডস হ্যাজ বিন জয়েন্ট ইন্টু এ কম্পোজিট ওয়ার্ড and it is used here as an adjective. এখানে কাইট শব্দটার অ্যাডজেক্টিভ হিসেবে রানওয়ে শব্দটাকে ইউজ করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে আমাদের পালিয়ে যাওয়া ঘুড়ি, অর্থাৎ যে ঘুড়িটা সুতো কেটে উড়ে দূরে চলে গিয়েছিল। তো দিস ইজ দ্য টাইটেল অফ দ্য স্টোরি। আর টাইটেলটা কেন আওয়ার রানওয়ে কাইট কেন নাম দেওয়া হলো, গল্পটা পড়লেই আমরা বুঝতে পারবো যে গল্পটার মধ্যে এই ঘুড়িটা, দিস কাইট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস স্টোরি। ওকে, নাও কাম টু দ্য থিম অফ দ্য স্টোরি। গল্পটার বিষয়বস্তুটা কি? থিমটা হচ্ছে এই, যেটা দেখবে তোমাদের ইউনিট 1-এর ওপরে ব্লু ইঙ্কে থিমটা শর্টে বলে দেওয়া আছে, সেটা আমি একটু পড়ছি। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার, হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। অর্থাৎ এই শর্ট স্টোরিটায় বলা হচ্ছে একটি ভাই এবং বোন, তারা তার বাবার সাথে একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করত, এবং বেশ কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে অনেক দিন পর তাদের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া, অনেক দিন আগে হারিয়ে যাওয়া তাদের যে আত্মীয় স্বজন, তাদের সাথে আবার সেই আত্মীয় স্বজনের পুনর্মিলন হলো। এইটাই হচ্ছে এই গল্পটার মূল বিষয়। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। টাচিং টেল বলতে, টেল মানে গল্প, আর টাচিং মানে হুইচ টাচেস আওয়ার হার্ট, অর্থাৎ এটা একটা হৃদয়স্পর্শী গল্প, যে গল্পটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমাদের জীবনে যে আত্মীয় বন্ধু এদের গুরুত্ব কতখানি, এই ব্যাপারটারও এখানে জোর দেওয়া হয়েছে। নাও ইন ইয়োর টেক্সট বুক দিস স্টোরি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 3 units. টুডে উই উইল ডিসকাস only the unit 1 of the story. Now come to the story straight. Like any other short story, this story begins abruptly. And before that, I would mention one thing. This story is told in first person narrative. First person narrative মানে হচ্ছে কখনো কখনো লেখক বা লেখিকারা গল্পটা বলেন গল্পের মধ্যেরই কোনো একটা চরিত্রের মুখ দিয়ে। সো এ ক্যারেক্টার অফ দ্য স্টোরি টেলস দ্য স্টোরি ইন ফার্স্ট পার্সন। গল্পটার মধ্যে সে আমি করে গল্পটা বলে, এটাকে বলে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ইন আওয়ার স্টোরি দ্য ন্যারেটর ইজ এ লিটল গার্ল। এই গল্পে যে কথক সে একটি ছোট্ট মেয়ে, অ্যান্ড শি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। নাও লেট আস বিগিন দ্য স্টোরি ইটসেলফ। লাইক এনি আদার শর্ট স্টোরি, দিস স্টোরি অলসো বিগিনস অ্যাব্রাপ্টলি। যে কোনো শর্ট স্টোরি তোমরা খেয়াল করে দেখবে যে যখনই ছোটো গল্প শুরু হয় আচমকা শুরু হয়, কোনো ভূমিকা দেওয়া হয় না, বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে বা কোথায় গল্পটা ঘটনাটা ঘটছে
এই সম্পর্কে কিন্তু কোনো ভূমিকা দেওয়া হয় না, আচমকা গল্পটা শুরু হয়। এখানে কিন্তু তাই হচ্ছে, দ্য স্টোরি বিগিনস অ্যাব্রাপ্টলি। বলা হচ্ছে এইভাবে, অফকোর্স there was nobody for us to play with on the big half moon. We just had to make the most of each other and we did. অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ বলা হচ্ছে অবশ্যই আমাদের বিগ হাফ মুন যেখানে আমরা থাকি সেখানে আমাদের সাথে খেলার আর কেউ ছিল না, আর আমাদেরকে কী করতে হতো, যে আমাদের একে অপরকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হতো। টু মেক দ্য মোস্ট অফ, এটা একটা ইডিয়াম, এটা মানে হচ্ছে যে সুযোগটা আমরা পাচ্ছি সেটাকে সবচেয়ে বেশি কাজে লাগানো। টু মেক the maximum utilization of the opportunity that you get, ঠিক আছে। তো ওদের অন্য কোনো ভাই বন্ধু বান্ধব ছিল না, আর অন্য কোনো খেলার সাথী ছিল না, তাই একে অপরের সঙ্গটাই ওরা সবচেয়ে বেশি কাজে লাগাতো। দিস ওয়াজ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। নাও কাম টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। In the second paragraph, the narrator actually tells that Big Half Moon actually is the name of an island and they live on that island. The Big Half Moonটা কি না, Big Half Moonটা হচ্ছে একটা আইল্যান্ডের নাম, সেই আইল্যান্ডে ওরা বাস করে। নাও ইউ নো আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। আইল্যান্ড ইজ আ ল্যান্ড হুইচ ইজ সারাউন্ডেড বাই ওয়াটার অন অল সাইডস, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো দ্বীপ বলতে যা বোঝায়। আর এটার নাম বিগ হাফ মুন কেন? প্রবাবলি দ্য শেপ অফ দ্য আইল্যান্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ হাফ মুন, একটা অর্ধচন্দ্র যেরকম দেখতে হয় এইরকম, এই শেপের, সেই জন্য হয়তো এটার নাম ছিল বিগ হাফ মুন। আর আইল্যান্ডটা প্রবাবলি ইট ওয়াজ এ ভেরি বিগ। উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। আমরা বলতে কাদেরকে বোঝাচ্ছে ন্যারেটার, মানে কারা কারা ওরা বাস করতে বাড়ি এই দ্বীপে। বলছে ওদের বাবা ক্লড মানে হচ্ছে, আমরা পরে বুঝতে পারবো, ক্লড হচ্ছে ন্যারেটারের দাদা, ন্যারেটার নিজে। আন্ট এস্থার হচ্ছে ন্যারেটারের পিসি, অর্থাৎ ওর বাবার বোন। অ্যান্ড মিমি অ্যান্ড ডিক অর্থাৎ আন্ট এস্থারের ছেলে এবং মেয়ে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে কিন্তু ওরা থাকতো কে, ওই ন্যারেটারের বাবা এবং ক্লড এবং ন্যারেটার নিজে, এই তিনজনই থাকতো। ইট ইজ অল অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। একটা ঘুড়ির জন্য কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ওরা 3 জন থেকে 6 জন তাদের পরিবারের সংখ্যা পরিণত হলো। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এবং এই গল্পটাই এটাই আমি তোমাদেরকে বলতে চাই বা বলতে চলেছি, যে কি করে আমরা 3 জন ছিলাম আমাদের পরিবারের সদস্য, কি করে সেই 3 জনের পরিবার 6 জনের পরিণত হলো একটি ঘুড়ির জন্য, সেই গল্পটাই আমি তোমাদের সামনে বলবো। এইভাবে ন্যারেটার গল্পটা বলছে। আমার মনে হচ্ছে গল্পটা খুবই ইন্টারেস্টিং, আশা করি তোমাদের ভালো লাগছে। Now come to the third paragraph. In the third paragraph, the narrator actually introduces her father. তার বাবা কি করেন? She tells about the profession of her father. বলছে ফাদার ইজ দ্য কিপার অফ বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুনের যে লাইট হাউসটা আছে, সেই লাইট হাউসের কিপার হচ্ছে ওর বাবা। এখন হোয়াট ইজ লাইট হাউস? তোমরা দেখে থাকবে কোনো সি সাইডে গেলে বা কোনো পোর্টে গেলে দেখবে, সমুদ্রের ধারে যদি পোর্টটা থাকে দেখবে সেখানে একটা বড় একটা স্তম্ভ থাকে। So lighthouse is a tall tower containing a strong beam of light which flashes light on the sea to signal or warn the ships that may come towards the port or the seaside. অর্থাৎ জাহাজ যখন রাত্রিবেলা কোনো দ্বীপের কাছে চলে এলো বা কোনো পোর্টের কাছে চলে এলো, তখন যদি ওখানে কোনো আলো না থাকে তাহলে একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। তো ওই টাওয়ার থেকে, মানে লাইট হাউস থেকে আলো দেখিয়ে জাহাজদের বলা হয় যে এই দিক, মানে তাদের দিক নির্দেশ করা হয় যে এইদিকে পোর্ট আছে বা এইদিকে আইল্যান্ড আছে বা এইদিকে সমুদ্র সৈকত আছে। এখন এই লাইট হাউসটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য বা লাইট হাউসে রাত্রিবেলা আলো জ্বালাবার জন্য, দিনের বেলা আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য একজনকে দরকার হয়, তাকে নিয়োগ করা হয়। তো তাকেই বলা হয় কিপার অফ দ্য লাইট হাউস। তো দ্য ফাদার অফ দি ন্যারেটর ওয়াজ দি কিপার অফ দ্য লাইট হাউস অফ বিগ হাফ মুন আইল্যান্ড। তারপর ন্যারেটর বলছে যে তার বয়স, আই অ্যাম 11 years old, ক্লড ইজ 12, মানে তার বয়স 11 আর ক্লডের বয়স 12। এগুলো খুবই সাধারণ ইংলিশে বলা হয়েছে, কিন্তু পরের কথাটা ইন্টারেস্টিং। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। কিন্তু শীতকালে, কানাডা যেহেতু একটা শীতপ্রধান দেশ, মানে শীতকালে ওদের
খুবই ঠান্ডা পড়ে, এবং ওই যে হারবারটা, মানে হারবার মিন্স পোতাশ্রয়, যেখানে ওদের জাহাজ বা নৌকো এসে থামে, সেটাকে বলে হারবার. হারবার ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ sheltered port where ships come and they can load and unload their cargo. That is called harbor. তো হারবারের চারিদিকে জল কিন্তু জমে যায় শীতকালে. ফ্রোজেন, ফ্রিজ, ফ্রোজেন. ফ্রোজেন ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্রিজ. তো শীতকালে যখন হারবারটা চারিদিকে জলটা জমে যায়, ওরা কি করতো, ওরা মেনল্যান্ডে চলে যেত. কানাডার যে মেনল্যান্ড, প্রধান যে ওই দ্বীপটাকে ছেড়ে প্রধান ভূখণ্ডে ওরা চলে যেত. ব্যাপারটা কীরকম, যেমন ধরো তোমরা এখন ভারতবর্ষের মূল ভূখণ্ডে থাকো, কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলে কিন্তু একটা কতগুলো দ্বীপ আছে, যেগুলো কিন্তু ভারতের সীমানার মধ্যেই, কিন্তু ভারতের মূল ভূখণ্ডের বাইরে. কেউ যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আসে, তাহলে তাকে জাহাজে করে বা প্লেনে করে আসতে হবে. ওই ব্যাপারটা এরকম যে মেন আইল্যান্ড থেকে আইল্যান্ড থেকে তারা মেনল্যান্ডে চলে আসতো. তো শীতকালে যখন চারিদিকে আইল্যান্ডের চারিদিকে বা হারবারের চারিদিকে জল জমে যেত, তখন জাহাজ চলাচলও কমে আসতো, আর ওখানে থাকাও অসুবিধা হতো. তো ওরা কী করতো, মেনল্যান্ডে চলে আসতো. আবার যখন স্প্রিং আসতো, বসন্তকাল আসতো, ওরা কিন্তু আবার আইল্যান্ডে ফিরে যেত. লিখছে, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড. যেই বসন্তকালটা আসতো, শীতের পরেই বসন্ত আসে, ওরা কিন্তু আবার নৌকো চালিয়ে বা ছোটো জাহাজ চালিয়ে তারা কিন্তু তাদের প্রিয় আইল্যান্ডে আবার ফিরে যেত. Now come to the next paragraph. The funny part used to be that people always pitied us when the time came for us to return. এটা অদ্ভুত ব্যাপার হতো বা একটা মজার ব্যাপার হতো যে যখন তাদের আইল্যান্ডে ফিরে আসার সময় হতো, যখন স্প্রিং আসতো, এবার ওদের চলে যেতে হবে তাদের আইল্যান্ডে, মেনল্যান্ড ছেড়ে, তখন ওখানকার যারা লোকেরা বলতে এখন ছেলে মেয়েদের কথা বলছে, তারা ওদেরকে পিটি করতো. PITY, তার পাস্ট টেন্স হচ্ছে পিটিড. পিটি মানে কারোর প্রতি সহানুভূতি দেখানো, কারোর প্রতি করুণা করা, কারোর দুঃখে যে আমারও খারাপ লাগছে এটা বলে, এটাকে বলে পিটি করা. তারা ওদেরকে পিটি করতো. কেন, কি বলে, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস. তারা বলতো যে ইউ আর সো লোনলি ওভার দেয়ার বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ফ্রেন্ডস. এখানে যেমন আমাদের উই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস, বাট ইন দ্য আইল্যান্ড ইউ আর অনলি 2 of you. তোমাদের খালি দুজনই রয়েছে, আর কেউ নেই. তো তোরা কত একা একটা নিঃসঙ্গ জীবনযাপন করিস, এই সব বলে ওই মেনল্যান্ডের বন্ধুরা ওদের জন্য দুঃখ করতো বা ওদেরকে করুণা করতো. তো ন্যারেটর বলছে, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস. আমরা অবশ্যই চাইতাম যে আমাদের সঙ্গে আরও কেউ থাকুক ওই আইল্যান্ডে. ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2. ওরা এক ধরনের খেলা খেলতো, তাকে বলা হয় পাইরেট কেভস খেলা. পাইরেট মানে জলদস্যু, আর কেভস মানে গুহা. ওরা ওই দ্বীপের মধ্যে ঘুরে ঘুরে খেলতো, যে যেন জলদস্যু তারা দ্বীপের বিভিন্ন গুহায় তারা লুকিয়ে খেলতো. কিন্তু এই খেলাটা দুজনে খেলা খুব কষ্টের, দুজনে খেলা অসুবিধের. আরও বেশি খেলার সাথে থাকলে খেলাটা আরও জমতো. কিন্তু তাই বলছে, আরও বেশি থাকলে আমাদের ভালো লাগতো, এবং এই দুজনে খেলাটা যথেষ্ট অসুবিধার. বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার. কিন্তু শীতকালে যখন আমরা ওই মেনল্যান্ডে যেতাম, তখন মেনল্যান্ডের চিলড্রেনদের সাথে কিন্তু আমাদের যথেষ্ট ঝগড়া হতো. এ গুড ডিল মিন্স মাচ. দে ইউজ টু কোয়ারেল মাচ উইথ দ্য চিলড্রেন অন দ্য মেনল্যান্ড, যখন তারা শীতকালে যেত. এই ছোটো ছোটো ছেলে মেয়েদের খেলার সময় অনেক সময় ঝগড়াঝাটি হতো, ওদেরও সেটা হতো. সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন. তো সেই জন্য হয়তো এটা ভালোই ছিল যে ওই মেনল্যান্ডে ছেলেমেয়েরা কেউ আর তাদের এই বিগ হাফ মুন আইল্যান্ডে আসতো না. ওরা যে দুজনেই ছিল, এটা হয়তো ওরা বলছে ভালোই হতো, কারণ ওরা আসলে বোধহয় আরও বেশি ঝগড়াঝাটি হতো. অ্যান্ড দেন দ্য narrator said a very important thing, which is that they had a very good bonding among the two brother and sisters. অর্থাৎ এই ভাই বোনের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল. ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড. ন্যারেটর বলছে যে আমি এবং ক্লড, মানে আমার দাদা ক্লডের সঙ্গে আমরা দুজনের মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি. টু বি শিওর ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস. কিন্তু নিশ্চিতভাবে বলতে গেলে বাবার মনে হতো, সিম মানে মনে হয়, বাবার মনে হতো না, মানে এটা মনে হতো যে বাবার কিন্তু আমাদের ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না. কারণ বাবা আমাদের কোনোদিন আর কোনো আত্মীয় স্বজন আছে বলে এরকম কিছু বলেনি. দিস ইউজ টু পাজল ক্লড এন্ড মি.
পাজল মিন্স ব্যাফল, মানে এটা আমাদের হতভম্ব করে দিত যে আমাদের আর কোনো আত্মীয় স্বজন নেই কেন, খালি আমরা তিনজনই কেন, আমাদের ফ্যামিলিটা এত ছোটো কেন। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। ওরা দেখতো যে যখনই তারা মেনল্যান্ডে যেত তখন দেখেছে মেনল্যান্ডের ছেলেমেয়েদের সকলেই আত্মীয় স্বজন আছে, কাকা আছে, মামা আছে, ভাই, খুড়তুতো ভাই বোন, পিস্তুতো ভাই বোন, এরকম অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু ওদের কেউ নেই। ওয়াই হ্যাডন্ট উই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? কেন আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না কেন, বা আমরা এটা কি এই কারণে যে আমরা আইল্যান্ডে থাকি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা এটা ভাবতাম এটা কি আনন্দের ব্যাপার, জলি মিন্স মানে আনন্দিত বা হ্যাপি, এটা খুব আনন্দের বা সুখের ব্যাপার হতো যদি আমাদের একটা আঙ্কেল থাকতো, একটা আন্ট থাকতো, বা তাদের ছেলে মেয়ে মানে তাদের কাজিনস থাকতো, তাহলে কি আনন্দের ব্যাপারই না হতো? তো একবার ওরা কী করলো, বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলো। তাই বলছে ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একবার আমরা বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছেন যে ওয়াই উই ডোন্ট হ্যাভ এনি রিলেশনস, বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। কিন্তু এই প্রশ্নটা করার মতো তাকে এতই দুঃখিত দেখালো বাবাকে যে আমরা ভাবলাম যে উই শুড নট হ্যাভ আস্কড হিম দিস কোয়েশ্চেন। আমাদের বাবাকে এই প্রশ্নটা করা একেবারেই উচিত হয়নি। কিন্তু বাবা শুধু যে দুঃখিত মুখ করে বসে থাকলেন তাই না, তিনি একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বলেছিলেন এটা তারই দোষ, অর্থাৎ তারই ত্রুটি, সেই কারণেই তাদের কোনো আত্মীয় স্বজন নেই। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারিনি যে তিনি কি বলতে চেয়েছিলেন। মিন্ট ইজ দ্য পাস্ট ফর্ম অফ মিন। মিন মানে মিন মানে কোনো কিছু মনে করানো বা কোনো কিছু বোঝানো, তার পাস্ট ফর্ম হচ্ছে মিন্ট। তাই ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারিনি যে তিনি বাবা এই কথাটা বলতে কি বুঝিয়েছিলেন। সো উইথ দিস লাইন, ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, আওয়ার ফার্স্ট ইউনিট কামস টু অ্যান এন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো গল্পটার মানে ফার্স্ট ইউনিটের মানে। What you have to do is to read the text, only unit number 1, very carefully, then watch my video and listen to me minutely, and I am sure you will come to understand the meaning of the unit number 1 very well. In my next video, I will discuss the questions and answers in connection with this lesson, with this unit rather. So stay indoors, stay safe. Till then, goodbye.